আজকের নাটক লকেট, রচনা কাজী জাকির হাসান, প্রযোজনা শাহান আরা জাকির, নাট্যানুষ্ঠান লকেট। দেখে শুনে খুব সাবধানে নামবে, এক এক করে পা ফেলবে এমন ভাবে যেন শব্দ না হয় পানিতে। নেমেছে সবাই? খাবার পারে গিয়ে ক্রলিং করাও সবাইকে। দয়াল চাচা। কোন বাবা? নৌকাটাকে এবার গাছের গুড়ির সাথে বেঁধে পানিতে ডুবিয়ে রাখেন। আরে চিন্তা করেন না তো এত, মুই তো থাকি কেন না। চিন্তা আছে বলেই তো বলছি। খোলা জায়গায় এভাবে একটা নৌকা বাঁধা আছে দেখলে যে কারো সন্দেহ হতে পারে। এপাকে জোপঝাপ তেমন একটা নাই। আচ্ছা, একটা কাম করলে হয় না বাবা? বলেন। সামনে একটা ভাটির পাশে চাকতির গাছ আছে একটা, ওই ঝোপর যদি মুই নাওখান বাঁধি থাও কাউটের পাওয়ার নাই এলা। যা ভালো বোঝেন করেন, কিন্তু খুব সাবধান। বিপদের ঘ্রাণ বহুদূর যায়। মুই কি তা বুঝুম না বাবা রে? জোয়ান কি থাকলে মইও গেনু হয় তোমার গুলার সাথে। কম কি করছেন আপনি? হাতে রাইফেল ধরতে না পারলেও বৈঠা তো ধরেছেন দু হাতে। আমাদের যুদ্ধ জয়ের কাণ্ডারি তো আপনি। দোয়া করবেন চাচা, যুদ্ধ জয় করে যেন ফিরতে পারি। দোয়া করি বাবা, দোয়া করি যুদ্ধ জয় করি যেন ফিরে আইসে আমার এই সোনার টুকরা সবার ঘর। যাও যাও বাবা, যাও যাও। খেয়াল রাখবেন নিজের দিকে। আল্লাহ বর্ষা। ব্রিফিং শেষ করেছো? সর্বশেষ ব্রিফিং অপারেশনে যাওয়ার পূর্বে করা হবে এমনটাই জানিয়ে দিচ্ছে ওদের। কেমন বুঝছো? কোন বিষয়ে? আমাদের অপারেশনের গতি প্রকৃতি। যেভাবে এগিয়ে যাচ্ছি তাতে আমি সন্তুষ্ট। একটা ব্যাপার লক্ষ্য করেছো কমান্ডার? পাখিরা কেমন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আমাদের মুহুমুহু আক্রমণে ওদের নিরাপত্তা বহু তছনছ হয়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো চোরাগুপ্তা হামলার আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে ওদের মনে যে সন্ধ্যার অন্ধকার নেমে আসার সাথে সাথে প্রতিটি আর্মি চৌকি থেকে এলোপাথারি মেশিন গানের গুলি আর মটার শেল ফায়ার শুরু করে দেয়। এমনটা করার কারণ আমাদের অপারেশন কৌশলের কাছে ওরা পেরে উঠছে না। সার্চ লাইটের তীব্রতা বাড়িয়েছে আগের চেয়ে। অবজারভেশন টাওয়ারের নিচে তো আর আলো পড়বে না, ঝাড় জঙ্গল আগের মতোই আছে। তুমি কি মনে করো রোড পজিশন ঠিক থাকবে? তোমার কি ধারণা? 4 ঘন্টার ব্যবধানে ঘটে যাওয়া অসম্ভব কিছু নয়। তারও বিকল্প ভেবে রেখেছি। কি ভেবেছো? অপারেশনের 3 ঘন্টা বাকি এখনো। মুভ করার আগে প্রয়োজনীয় নির্দেশনা দেব। কিছু মনে করলে না তো আমার কথায়? খেপেছো? খ্যাপা? ঠিক কথা বলেছ খয়বর। এই খ্যাপামিটা ছিল বলেই এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছি কত সহজেই। কমান্ডার। হুম। ভাবছো কিছু? দেখছি। এখানে বসে আজ অন্যরকম এক পৃথিবী দেখছি। কিরকম? কবরের ভয়ঙ্কর নিস্তব্ধতা এখানে। ভীতিকর রাতের পৃথিবীতে নিশি ডেকে যায়। আর ওই দূরে দেখো, উজ্জ্বল আলোর স্নিগ্ধ সুন্দর কোলাহল মুখর আর এক পৃথিবী। ওই পৃথিবীতে প্রবেশ নিষিদ্ধ আমাদের জন্য। তোমার মনে কোনো প্রশ্ন জাগে না খয়বর, কেন এ বৈপরীত্য? সীমিত জ্ঞানে ভেবে দেখিনি তোমার মতো করে। স্তরের সীমারেখা টানা হয়েছে সৃষ্টির আদিকাল থেকে। কাজে কোনো সূত্রই পারবে না এটা পরিবর্তন করতে। একটা কথা জিজ্ঞেস করব কমান্ডার? বলো। একসঙ্গে আছি কতদিন, অথচ জানা হয়নি একবারও সংসারে কে কে আছে তোমার। সংসারই নেই আমার, তবে বাবা মার সংসারে 2 ভাই বোন আমরা। ছোট বোন ছুটকি কলেজে পড়ছে হয়তো। তুমি জানো না? খোঁজ নিতে পারি না, কষ্ট পাই, কিন্তু উপায় নেই। কথা যখন তুলেছ খয়বর, বলি তাহলে। আমার জীবনের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তারপরও কিছু কথা থাকে যা কাউকে না কাউকে বলতে হয়, নইলে অসম্পূর্ণই থেকে যায় জীবনটা। জ্ঞান হবার পর থেকে নুন আনতে পান্তা ফোরানো সংসারে বেড়ে ওঠা আমার। মোহরির কাজ করতেন বাবা সাব রেজিস্ট্রি অফিসে। 4 জনের সংসারে টানাপোড়েন লেগে থাকতো নিত্যদিন। এরই মধ্যে টেনে হিচড়ে বিয়ে পাশ করলাম। ভাবলাম এবার সংসারে হাল ধরতে পারবো, কিছুটা হলেও স্বস্তি দিতে পারবো বাবা মাকে। ঘুরতে লাগলাম অফিসে অফিসে, বাণিজ্যিক প্রতিষ্ঠানে। বিফল হয়ে ফিরে আসতাম প্রতিদিনই। চাকরির অনুসন্ধানে বাড়ি ফিরতে কোনো কোনো দিন রাত হয়ে যেত। ঘরে ঢুকে টেবিলে চাপা দিয়ে রাখা খাবার খেয়ে ঘুমিয়ে পড়তাম চাকরির স্বপ্ন দেখতে দেখতে। একদিনের ঘটনা, বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। ঘরে ঢুকতে গিয়ে অবাক হয়ে গেলাম, দরজায় তালা। ভাবছি কি করব,
সেই মুহূর্তে অতি উজ্জ্বল আলোর বাল্ব জ্বলে উঠল বারান্দায়। বাবা দাঁড়িয়ে রয়েছেন, মা পেছনে। কিছু বুঝে উঠবার আগেই চেঁচিয়ে উঠলেন বাবা। এই যে আমার নবাব পুত্তুর আলীবর্দী খান নাতি, আজ কোন রাজ্য জয় করে ফিরলেন মানিক আমার? আপনার সৈন্য সামন্ত সিপাহসালার কোথায়? বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছেন বুঝি? যান, সসম্মানে নিয়ে আসুন তাদের অন্দরমহলে। পানশালা খোলাই আছে, শরাব গুলজারের সব উপকরণ মজুত রয়েছে সেখানে। ছেলের সঙ্গে বাবা বুঝি কথা বলে এইভাবে? বলে দাও, কিভাবে বলবো? চাকরি কি হাতের মোয়া নাকি গাছের পাকা আম? নাড়া দিলা আর অমনি টুক করে হাতে এসে পড়লো। খোঁজাখুঁজি করতে গেলে অমনি একটু একটু রাত হতে পারে, সেজন্য এমন তামাশা করতে হবে নাকি? তামাশার কথা বলছো? কতটুকু জানো তুমি তোমার ছেলের সম্পর্কে? চাকরি খোঁজা ওর একটা বাহানা মাত্র। শর্টকাট পথে কিভাবে পয়সা কামানো যায় সেই পথ ধরে হাঁটছে রাত বেরোতে। তোমার গুণধর সোনার টুকরো ছেলের প্যান্টের পকেট হাতড়িয়ে দেখো, দু একটা ছুরি চাকু পেলেও পেতে পারো। কি সব আবল তাবল বকে যাচ্ছ? আবল তাবল বকছি? নয়তো কি? এইসব বলার জন্যই কি জেগে বসে আছো এত রাত অবধি? কেন জেগে আছি এত রাত অব্দি জানতে চাও? কোমল কামিনী অর্ধাঙ্গিনী আমার, শোনো তাহলে। সুশিক্ষিত এডুকেটেড ছেলে আমাদের সংসারে সচ্ছলতা আনতে ছুরি চাকু হাতে ভিড়ে গেছে ছিনতাইকারীদের দলে। রাত বিরেতে সে এখন মানুষের গলায় ছুরি ঠেকিয়ে লুটে নিচ্ছে তাদের সর্বস্ব। বাবা! ছি! চুপ! মাথা ঠিক আছে তোমার? মাথা খারাপ হয়ে গেছে আশরাফ সাহেবের মুখ থেকে কথাটা শোনার পর। তিনি নিজের চোখে দেখেছেন একজন বৃদ্ধ ভদ্রলোকের হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে নিতে। আপনি যা জেনেছেন তা সঠিক নয়। মিথ্যে বলে আশরাফ সাহেবের লাভ? উনি বুঝতে ভুল করেছেন। লায়ার! এরপরও তুমি কথা বলছো জোর গলায়? ওকে বলতে দাও। শোনার মতো এতটুকু সত্য অবশিষ্ট নেই। কলঙ্ক জোর করে লেপন করতে চাও তুমি? এটা অন্যায়। ন্যায় অন্যায় তোমাদের চোখ দিয়ে বুঝতে হবে আমাকে। 40টা বছর কাটিয়ে দিলাম মানুষ চড়িয়ে। হতে পারে কোথাও একটা ভুল হচ্ছে তোমার, বুঝতে পারছো না হয়তো। সত্যিই আমি বুঝতে পারছি না। সৎ জীবন যাপন করে আমি কি এই সন্তান কামনা করেছিলাম? কাল যখন রাস্তায় হাঁটতে যাব, লোকে আঙ্গুল তুলে দেখাবে ওই যাচ্ছে ছিনতাইকারীর বাবা। তোমার এ ধারণা অমূলক। ঠান্ডা মাথায় ভাবো, দেখবে এসব কিছুই ঘটেনি। আমার কি দুশ্মনী আছে আশরাফ সাহেবের সঙ্গে যে মিথ্যে বানিয়ে বলবেন? দেখার ভুলও তো হতে পারে। ভেতরে যাও, লাইট অফ করে দিচ্ছি। চাবি দাও, ঘর খুলে দেব। খবরদার, ঘরে ঢুকতে পারবে না ও। কোথায় যাবে তাহলে? যেখানে খুশি। ভূতে ধরেছে তোমাকে, পাগলের মতো বকে যাচ্ছ এক নাগাড়ে। বলছি ঘরে এসো। খোকাকে ঘরে না নিয়ে আমি ঘরে ঢুকবো না। বেশ তো, সদর দরজা খোলাই আছে। মন টানলে চলে যেতে পারো তোমার বড় লোক ছেলের সাথে। এটা যৌতুক প্রাপ্ত বাড়ি নয় যে জোর খাটাবে। নিজে তৈরি করেছে রক্ত ঘাম এক করে। এই বাড়িতে চোর ছিনতাইকারীর ঠাঁই নেই। এটাই আমার শেষ কথা। এমন পরিস্থিতিতে প্রকৃত ঘটনা বলার সুযোগই পেলাম না। কি ঘটেছিল আসলে? সারাটা দিন চাকরির খোঁজে 3 তালা 5 তালা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। একটুখানি বিশ্রাম নিতে বসেছিলাম গিয়ে নদীর পাড়ে। কিছু দূর সামনে খেয়াঘাট, মধ্যেখানে বেশ খানিকটা বালুচর ভেঙে উঠতে হয় নৌকায় পারাপার করতে। ঝাউ গাছ আড়াল করে বসেছিলাম বলে দেখতে পাইনি। হঠাৎ চেঁচামেচির শব্দ কানে এলো। লক্ষ্য করলাম 2-3 লোক টানাটানি করছে একটা ব্যাগ নিয়ে। কৌতূহলবশত এগিয়ে গেলাম। দেখলাম একজন বৃদ্ধ ভদ্রলোক চেষ্টা করছেন প্রাণপণ ব্যাগটা বুকে আঁকড়ে ধরে রাখতে। অন্য 2জন যুবক টানাটানি করছে ব্যাগটা কেড়ে নিতে। বৃদ্ধ মানুষ কতক্ষণ আর পেরে উঠবেন? ব্যাগটা ছেড়ে দিয়ে লুটিয়ে পড়েন যুবকদের পায়ে। দুহাতে জড়িয়ে ধরে ভগ্ন কণ্ঠে আর্তনাদ করে উঠলেন, শেষ আশ্রয়স্থল বসত ভিটে বন্ধক রেখে এই টাকাটা আমি জোগাড় করেছি বাবা। কালকে মেয়ের বিয়ে, এই টাকা না পেলে ভেঙে যাবে মেয়ের বিয়ে। আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না আমার। তোমরা আমার ছেলের মতো, দয়া করো বাবা। হিতাহিত জ্ঞান ছিল না আমার। ঝাঁপিয়ে পড়ে টাকার ব্যাগটা উদ্ধার করলাম 2 যুবকদের হাত থেকে। পালিয়ে গেল ওরা আমার ডান হাতের তালুতে সজোরে চাকুর আঘাত করে।
ব্যাগটা তুলে দিলাম বৃদ্ধের হাতে। দু চোখ বেয়ে ফোঁটা ফোঁটা পানি ঝরে পড়তে লাগলো। সকরুণ কৃতজ্ঞতায় তাকিয়ে আমার দিকে বললেন, কি বলে যে তোমায় কৃতজ্ঞতা জানাবো? কন্যা দায়গ্রস্ত পিতাকে উদ্ধার করলে আজ যেভাবে, আশীর্বাদ করি বাবা, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন সফলতা আসে তোমার এমনি করে। তারপর ভাসতে ভাসতে চলে এলাম তোমাদের মাঝে। তুমি কি এদিকে কোথাও ছিলে? বাড়ি থেকে বিতাড়িত হয়ে বন্ধুর সঙ্গে বেড়াতে এসেছিলাম ভুরুঙ্গামারিতে। ফিরে যাওনি আর বাড়িতে? মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। যোগ দিলাম মুক্তিযুদ্ধে। ট্রেনিং নিতে চলে গেলাম ভারতে। লোক মুখে শুনেছি পরে পাগলের মতো বাবা খুঁজে বেরিয়েছেন আমাকে। পরিচিত কারো সাথে দেখা হলেই জিজ্ঞেস করেছেন, তোমরা কি আমার খোকাকে দেখেছ কোথাও? মাকে দেখি না কতদিন। ছুটকিটা কাঁদে সব সময়। জানি না দেখা হবে কিনা আর। মরে যাই যদি, লাশটাও হয়তো খুঁজে পাবে না কেউ। ঠিক হয়ে যাবে সবকিছু। দেশটা স্বাধীন হোক আগে। আকাশের যে অবস্থা দেখছি, শেষ পর্যন্ত সব না পণ্ড হয়ে যায়। সম্ভাবনা নেই বৃষ্টির, বাতাস বইছে। শীত শীত লাগছে। গামছা দেবো? বাড়তি আছে একটা। দাও, কান দুটো সামলে নেই। সময় মানুষকে কত কাছাকাছি করে নেয়। তুমি ঠিকই বলেছ খয়বর। এত কাছে থেকেও আমরা কেউ কারো খবর জানি না। কে কে আছেন তোমার? মা নেই। বিয়ে করেছো? 5 বছরের একটা মেয়ে আছে আমার। খুশি। বেশ নাম। আমার মা রেখেছেন। ওদের খোঁজ খবর রাখো কিছু? বাপজান অসুস্থ থাকেন প্রায়। এর মধ্যে হাঁপানির টান বেড়ে যাই অবস্থা। আমি তখন টুনটুনির হার্ট অপারেশনে। কাছাকাছি হয় ছুটে গেলাম বাড়িতে খবর পেয়ে। আমার স্ত্রী ছাড়া দেখাশোনা করার মতো আর কেউ নেই এই সংসারে। স্কুল শিক্ষক, কঠোর নীতিবোধের মানুষ বাপজান ওপরে যতটা কঠোর, ভেতরে ভেতরে মনোবল হারিয়ে ফেলেছিলেন অনিশ্চিত ভবিষ্যৎ ভাবনায়। বাড়ি যখন পৌঁছে আমি রাত তখন 2টো প্রায়। বাপজান ঘুমোচ্ছিলেন। পা টিপে টিপে ঢুকলাম তার ঘরে। শ্বাসের টানটা ওঠানামা করছিল খুব জোরে জোরে। ঘুমন্ত বাপজান। সালাম করতে হাত দিয়েছি দুপায়ে। স্পর্শ হতে চোখ মেলে তাকালেন আমার দিকে। উঠে বসার চেষ্টা করতে বাধা দিলাম আমি। উঠবেন না বাপজান, শুয়ে থাকুন। উঠে না বসলে তোমার সাথে কথা বলবো কি করে? বৌমা বলল তুমি আসবে। অপেক্ষায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরি হয়নি। বাপজান আপনার কষ্ট হচ্ছে বাপজান? এ আর এমন কি কষ্ট? ধরো আমাকে, বালিশটা আমার পিঠের নিচে দাও। ঠেস দিয়ে বসলে কষ্ট হবে না। ঔষধগুলো ঠিকমতো খাচ্ছেন তো বাপজান? একটা ওষুধ শেষ হয়ে গেছে। বৌমা আর কদিক সামলাবে একা। তাছাড়া বাইরে যাওয়া অবস্থা, কোথাও একা পাঠাতে সাহস হয় না বাবা। একটু আরোগ্য হই, নিজেকে নিয়ে আসবো। অসুখটা বোধহয় এজন্যই বেড়ে গেছে। না তা নয়, অসময়ের বৃষ্টিতে ঠান্ডাটা হঠাৎ চেপে বসেছে বুকে। এখন কেমন বোধ করছেন? আরাম লাগছে, কিন্তু সময় তো কাটতে চায় না এভাবে। আর উপায় বা কি বলুন? এমন শরীরে চলাফেরা করাও ঠিক নয়। শরীরে অসুখের চেয়ে মানসিক দুশ্চিন্তা আমাকে অধিক কাবু করে ফেলেছে। যখন তখন কিছু একটা হয়ে গেলে আবার খুশিকে নিয়ে একা এই বাড়িতে বসবাস করা কঠিন হবে বৌমার। কেন এসব কথা ভাবছেন বাপজান? ভাববো না? এতে আপনার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে। তুমি জানো না, ওরা টের পেয়ে গেছে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছো তুমি। কতদিন আর ধামাচাপা দিয়ে রাখবেন? প্রায় এসে জিজ্ঞাসা করে আশেপাশে। প্রতি রাত জেগে বসে থাকি কান খাড়া করে। শূন্য পাতায় মানুষের পায়ের শব্দ আর গাবগুপ কথাবার্তা শোনা যায়। শুরু হয়ে গেছে বাপজান সাঁড়াশি আক্রমণ চারদিক থেকে। মুক্তিযোদ্ধারা রাতের ঘুম হারাম করে দিয়েছে ওদের। জয় আমাদের সুনিশ্চিত। হে পরম করুণাময়, প্রার্থনা তোমার কাছে বাংলাদেশের বিজয় দেখা পর্যন্ত বাঁচিয়ে রেখো আমাকে। খেয়াল রাখবেন নিজের প্রতি। সুযোগ পেলেই দেখা করে যাব। না, কি হলো বাপজান? দেখো বাবা,
পরিস্থিতি যে সবসময় তোমার অনুকূলে থাকবে এমনটা ভেবো না। বিপদের মধ্যে তোমাদের পথ চলা মুহূর্তের অসতর্কতায় বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে। যাই হোক, আমাদের তুমি দেখতে এসো না। আমাদের বিজয়ের স্বপ্ন তো তোমাদের বেঁচে থাকার মধ্যে। যখন ভাবি আমার সন্তান মুক্তিযুদ্ধে গেছে, গর্বে বুকটা তখন সীমাহীন ইঞ্চিতে ফুলে ওঠে। আর দেরি করো না, যোদ্ধা বন্ধুরা নিশ্চয়ই অপেক্ষা করে আছে তোমার জন্য। দোয়া করবেন বাপজান আমাদের জন্য। আশীর্বাদ করি কামিয়াব হয়ে ঘরে ফিরে এসো বাবা। চলে যাচ্ছেন? তোমাদের সাথে দেখা না করে চলে যাব তাই কি হয় কখনো? আমার খুশিমাকে দেখছি না যে, ঘুমিয়ে পড়েছে বুঝি? জেগে বসেছিল অনেক রাত, বলেছে আপনি এলে ডেকে তুলতে। আলু ভর্তা করে 4টে ভাত পাকিয়েছে আপনার জন্য। কতদিন খান না বাড়ির ভাত। সময় যে একেবারেই নেই আনু। 2 গ্লাস ভাত মুখে দিতে বেশি সময় লাগবে না। বেড়েই রেখেছি শানকিতে। নিয়ে এসো এখানে। উঠানে পানি আছে বালতিতে, হাত মুখটা ধুয়ে আসুন। হাসলেন কেন? মনে পড়ছে না গত 6 মাসে খাবার খেয়েছি কবার হাত ধুয়ে? তাই বলে আধোয়া হাতেই? লেগে থাকে ময়লা কত রকমের হাতের তালুতে, পরনের কাপড়ে মুছে নিয়ে। থাক থাক, আর বলতে হবে না, ঘরে ভেতরে আসেন। হ্যাঁ গো, কি খেতে দেয় ওখানে? যা দেয় তাই খাই চেটেপুটে তৃপ্তি করে। মাছ মাংস? দেয় মাঝে মধ্যে। কিসের মাংস দেয়? জিজ্ঞেস তো করে দেখিনি। বাড়ি কিসের মাংস খাচ্ছেন জানবেন না জিজ্ঞেস করে? এবার জিজ্ঞেস করে খাবো। রান্নার স্বাদ কি আমাদের মতো? তোমার হাতের স্বাদ কপালে কি জুটবে সবখানে? সব কিছুতে আপনার মশকরা। তাই বা জীবনে দিতে পারলাম কই তোমাকে? আমার সংসারে এসেছো শুধু দুঃখ সইতে। থাক, অমন করে বলবেন না। তোমার সহ্য ক্ষমতা দেখে অবাক হয়ে যাই। ভাত দিয়ে আর একটু? পাতেরটাই তো শেষ করতে পারিনি এখনো। শুধু নাড়াচাড়া করলে শেষ হবে কি করে? পেট ভরে গেছে। না না, 1 মুঠো তো আছে পড়ে। খেয়ে নিন মেখে, ওই শুটকি ভর্তাটুকু দিয়ে। হাত ধোয়ার সময়টুকু পর্যন্ত নেই। পরের বার যখন আসবো মনের হাউসে খেতে দিও যত পারো। দেখা করবেন না খুশির সঙ্গে? কান্নাকাটি করবে খুব। ঘুম ভেঙে গেলে ছাড়া পাবো না সহজে। ঘুমন্ত অবস্থায় দেখে যাব বেরিয়ে যাওয়ার সময়। বাবা, কখন এসেছো তুমি? এই তো মা, একটু আগে। কত করে বলে রেখেছিলাম মাকে, তুমি এলে যেন জাগিয়ে দেয় আমাকে। তুমি আমাকে ডাকোনি কেন মা? ডাকতে আমি নিষেধ করেছিলাম তোমার মাকে। কেন? ঘুম ভাঙাতে ইচ্ছে হচ্ছিল না। ঘুমের মধ্যেই চলে যেতে বুঝি? না মা। কত রাত জেগে কাটিয়েছি মার সঙ্গে তোমাকে দেখার জন্য। মা না কেবলই কাঁদে। খুশি? জানো বাবা, জানলার সামনে দাঁড়িয়ে অন্ধকারে দূরের আলো দেখিয়ে মা বলেন ওই পথ ধরে তোর বাবা আসছে। তুমি আসো না কেন বাবা? দূরের আলো কাছে আসতে আসতে ভোর হয়ে যায় যে মা, তুমি তখন ঘুমিয়ে থাকো যে। এবার থেকে জেগে রাত কাটিয়ে দেব। কিছু করতে হবে না তোমাকে, শুধু মা যা বলবেন তাই শুনবে লক্ষ্মী মেয়ের মতো, কেমন? আচ্ছা। এবার আমাকে যেতে হবে যে মা। আবার কবে আসবে? এমনি করেই একদিন চলে আসবো হুট করে, অবাক করে দেব তোমাদের। শোনো বাবা। বলো। আমি যা বলবো মা নিষেধ করলেও শুনবে না, বলো আগে। ঠিক আছে, শুনবো না। বলি তাহলে। বলো। বলছিলাম কি বাবা, তাকাতে হবে না মার দিকে। কি কথা বলো, আমি শুনবো সব কথা তোমার। খুশি, হাত দিও না ওগুলোতে। বাবা তোমার বন্দুকের গুলি দিয়ে একটা লকেট বানিয়ে দেবে আমাকে, গলায় পরবো। কচি কণ্ঠের ব্যাকুল করা সেই আবদার সারাক্ষণ কানে বাজে আমার। লকেট যে কোনো একটা কিনে পাঠিয়ে দিলেই পারতে। কিসের তৈরিও আন্দাজ করতে পারতো না। একটা লকেটই তো চেয়েছে বুলেটের। বাবা হয়ে মেয়ের ইচ্ছে পূরণ করতে পারবো না? অসম্ভব এ কাজ কে করে দেবে তোমাকে? আমি করেছি। তুমি করেছো? টানা 3 মাস প্রাণান্তকর চেষ্টায় বুলেটের খোসা দিয়ে লকেটটা গড়েছি আমি একটু একটু করে। এর ফিতেটা বুনেছি লাল ভেলভেটের সুতো দিয়ে, রিং বানিয়েছি পিতলের পাত দিয়ে। গোরা রঙের মিষ্টি মেয়ে আমার খুশি, গলায় পড়লে দারুণ মানাবে। এতটা সময় তুমি ম্যানেজ করলে কিভাবে?
অপারেশনের অবসরের সময় পেয়েছি যতটুকু, কাজের ফাঁকে ফাঁকে এটাই ছিল আমার ধ্যান জ্ঞান। অবাক করলে খয়বর। অবাক আমি নিজেও কম হইনি। কচি হাতের তুলতুলে আঙুল স্পর্শ করলো যখন আমার কোমরে ঝুলানো বুলেটগুলো, তখন ভেবেছিলাম না জানি কত প্রশ্ন করবে, কিন্তু এমনই একটা বায়না ধরে বসবে কল্পনাও করিনি। তোমাকে বলছি কমান্ডার, এ দেশ স্বাধীন হবেই। আমরা থাকি আর না থাকি, পরবর্তী প্রজন্ম তুলে নেবে অস্ত্র এভাবেই। অনেক গভীরে তুমি চলে গেছো খয়বর। যাগে, এখন বলো তো কোথায় রেখেছো সেই লকেটটা? আগলে রেখেছি বুকের উত্তাপ দিয়ে। বুঝলাম না। ছোট্ট মুখের হাসি সঙ্গে নিয়েই ঘুরছি। বড় স্বাদ একবার গিয়ে নিজের হাতে লকেটটা পরিয়ে দিয়ে আসি মেয়ের গলায়। এই সুযোগ নিশ্চয়ই একদিন আসবে। আজ এসেছে কমান্ডার। কিরকম? মাত্র 30 মিনিটের পথ। 30 মিনিট কি? এখান থেকে আমার বাড়ির দূরত্ব। তো অনুমতি পেলে একবার ঘুরে আসতে পারি। অসম্ভব। অপারেশনের 1 ঘন্টা পূর্বে আমি ফিরে আসব। তুমি কি পাগল হলে খয়বর? রাত 12টা এখন। যেতে আসতে অতিরিক্ত ঘন্টা দেড়েক সময় লাগতে পারে। এরপরও 1 ঘন্টা হাতে থাকবে আমাদের। বি প্র্যাকটিক্যাল খয়বর। এই অপারেশনের সেকেন্ড ইন কমান্ড তুমি। সামান্য হেরফেরে সাংঘাতিক বিপর্যয় ঘটে যেতে পারে। আস্থা রাখো আমার উপর, কিচ্ছু হবে না। এত শিওর হচ্ছ কি করে? রাস্তাঘাটের অবস্থা সম্পর্কেই বা কি জানো তুমি? সেজন্যই চেনা পথে না গিয়ে অন্য পথে যাব, সে আমি স্থির করে ফেলেছি। যাবে তবুও? এমন সুযোগ আর নাও আসতে পারে কমান্ডার। এত কাছে এসে কাঙ্ক্ষিত বস্তু পৌঁছতে না পারলে মেয়ের কাছে চির ঋণী থেকে যাব যে। প্লিজ কমান্ডার, আপত্তি করুন, আর অনুমতি দাও, রওনা হয়ে যাই। কি জ্ঞান দেব তোমাকে আমি? শুধু এতটুকুই বলতে পারি, বাস্তব পরিস্থিতি বিবেচনায় এতটা আবেগপ্রবণ সিদ্ধান্ত না নিলেও পারতে তুমি। কোন পথে গেলে নিরাপদে বাড়ি পৌঁছতে পারবো সময় মতো? ব্রহ্মপুত্রের পাড় ধরে গেলে কেমন হয়? সমস্যা হতে পারে। নিজেকে আড়াল করে চলার মতো কোনো গাছগাছালি নেই পাড় ঘেঁষে। তাছাড়া মালোপাড়া পেরুলেই ধুধু চর, রাত জাগা মানুষের চলাফেরা ওদিকে। শুনেছি মিলিটারিরাও নাকি বার কয়েক হানা দিয়েছে মালোপাড়ায়। এই অবস্থায় আনাগোনা থাকতে পারে এদিকে। তাহলে যাব কোন পথে? আর একটা পথ অবশ্য আছে, শাল সেগুনের নিশ্ছিদ্র বনভূমি, ডাকাতের ভিটে, ভয়ঙ্কর ডাকাতদের আস্তানা। বাপ চাচাদের মুখে শুনেছি একসময় এই নদীপথে চলাচলকারী মহাজনী নৌকা বজরায় ডাকাতি করে লুটের মালামাল অর্থকরী ডাকাতেরা লুকিয়ে রাখত এই বনের গভীরে। কালে কালে এমনি করে একদিন পরিচিত হয় এই বনাঞ্চল ডাকাতের ভিটে নামে। ওই পথে চলতে দিনের বেলাতেই মানুষ শিউরে ওঠে ভয়ে। যতটা না সাপখোপের ভয়, তার চেয়েও ভয়ঙ্কর হানু ডাকাতে লুকিয়ে রাখা গুপ্তধনের সন্ধান করতে আসা তার বংশধরেরা। কিন্তু নির্বিঘ্নে যেতে হলে ওই পথ ভিন্ন গত্যন্তর নেই। মনে পড়ছে ছোটবেলাকার কথা। ভূত সেজে গভীর অন্ধকার রাতে কতবার যে পাড়ি দিয়ে এসেছি বনবাদার। অন্তরের ভয় ভাবনা দূরে ঠেলে সাহসী করে মানুষকে সে যখন পড়ে বিপদের মুখে। আজ সময় এসেছে আরেকবার তেমনিভাবে বনবাদার তুচ্ছ করে চলার। বৃষ্টির পানিতে ভিজে নিঃশব্দ হয়েছে ঝরা পাতা। ঘুটঘুটে অন্ধকারে হাঁটতে গিয়ে অশরীরী মনে হচ্ছে নিজেকেই। এপার ওপার করতে শালবনের ভেতর দিয়ে সরু একটা পথ আছে, কিন্তু পথটা যে কোন দিকে ঠাউর করতে পারছি না। যতদূর মনে পড়ে পথটা পশ্চিম দিকে বাঁশঝাড় ঘেঁষে বেরিয়ে গেছে দক্ষিণমুখী হয়ে। ঠিক আছে, এগিয়ে যাই বাঁদিকে তাহলে। ঘোগাদহের সীমানা কোনো রকমে পার হতে পারলে আর কোনো সমস্যা নেই সামনে। চেনা পথ ধরে দ্রুত পৌঁছে যেতে পারবো বাড়িতে। ওরে বাপরে, কি যেন ঠান্ডা একটা চলে গেল আমার পায়ের উপর দিয়ে। দু চোখের পাতা টান করে হাঁটছি বড় বড় চোখ করে, তবুও দেখতে পাচ্ছি না কিছু পরিষ্কার। ওই তো দূর থেকে এক ঝলক আলো এসে পড়ল বনভূমিতে। সম্ভবত ভূতি জ্বালিয়ে মাছ ধরছে জেলেরা। তার মানে এসে পড়েছি খুব কাছাকাছি। অরণ্য পথ শেষ হবে এখনই, হাঁটতে হবে নারকেলের ছড়ার পাড় ধরে। মনে পড়ে গেল বছর কয়েক আগের কথা। তখন আমি গ্রামের বাড়ি থেকে ক্লাস করতাম কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলে।
স্কুলের ক্লাস শেষে আতাউস স্যারের বাসায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরতে ফিরতে কোনো কোনো দিন রাত হয়ে যেত। গ্রামে সন্ধ্যারাতি নেমে আসতো গভীর রাত্রির নিস্তব্ধতা। নির্জন অন্ধকার পথে মানুষজনের চলাচলও খুব একটা দেখা যেত না। এরই মধ্যে রাস্তার এপার ওপার করতে হতো খয়ের বনের ভেতর দিয়ে। এক রাত্রে একা একা ফিরছিলাম খয়ের বনের ভেতর দিয়ে। গাটা কেমন জানি ভারী ভারী লাগছিল। টের পাচ্ছিলাম দিগন্ত বিস্তৃত একটা ছায়া ঢেকে দিচ্ছে আমাকে। কষ্ট হচ্ছে পা ফেলতে। এমনি সময় হঠাৎ মরণ চিৎকার করে শিশু বাচ্চার কান্না। আর কিছু জানি না। জ্ঞান যখন ফিরে এলো, দেখলাম বাড়িতে বিছানায় শুয়ে আছি আমি। জেনেছিলাম পরে মানুষের বাচ্চার মতোই অবিকল শকুনের ছানার কান্না। ভয়ঙ্কর এই বনপথ মানুষ কেবল বিপদেই পার হতে পারে। হাঁটতে হাঁটতে এবার থোপ থোপ কাশি আর আড়াল হয়ে দীর্ঘ বালুচর। এই যে এত জোরে পা চালিয়ে যাচ্ছি, তবুও নেই লেশমাত্র কোনো ক্লান্তি। কিছু পাওয়ার আনন্দ বুঝি এমনই হয়। সেবার দেখা করে চলে আসার সময় খুশিমা বলেছিল, রোজ রাতে জেগে খিড়কির শলা ধরে দাঁড়িয়ে থাকে আনু দূর অন্ধকারের দিকে তাকিয়ে। আলো ছুটবে কখন গুলির। সেই আনু কি করবে আজ হঠাৎই অসময়ে সামনে দেখতে পেয়ে আমাকে? আনু, আনু, এই আনু। মনে হয় কেউ ডাকছে আমাকে। কে? দরজা খোলো আনু, আমি। আপনি? দরজা বন্ধ করে দাও। আপনি? আপনি তো? ছুঁয়ে দেখো। ভয় করছে, যদি স্বপ্ন ভেঙে যায়। তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি রক্ত মাংসের আমি। কিন্তু এলেন কোন পথ দিয়ে? আমি তো দেখতে পেয়েছি ছায়ার মতো দাঁড়িয়ে আছো দক্ষিণের জানালা আগলে। তাই তো উত্তর দিক ঘুরে এসে দাঁড়িয়েছি দরজার সামনে। দেখতে পাওনি। আশ্চর্য, আপনি এলেন আর আমি একটু টেরও পেলাম না। আমাদের চলাফেরার ধরনটাই তো এরকম। একটা অপারেশন এসেছি, সময় বাকি এখনো। ভাবলাম এই ফাঁকে একবার দেখা করে আসি তোমাদের সাথে। খুব ভালো করেছেন। বাপজান কেমন আছেন এখন? আগের থেকে এখন অনেকটা ভালো। কাশিটাও এখন নেই বললে চলে। শ্বাসের টানও কমে এসেছে কিছুটা। তুমি কেমন আছো আনু? আপনাকে ছেড়ে কেমন থাকতে পারি আমরা, বোঝেন না। জেগে থাকো বুঝি এমনি করেই? কি করব, ঘুম যে আসে না। এশার নামাজ শেষে কোরআন শরীফ পড়ছিলাম। আচমকা মনে হলো একটা আগুনের কুণ্ডলে খসে পড়লো যেন সামনে ধান খেতে। উঠে এসে দাঁড়ালাম জানালার পাশে। খুব ভয় ভয় করছিল। একা। কেন? খুশিমা কোথায়? ঘুমোচ্ছে। সেই দুপুর থেকে ক্যান ক্যান করছিল আজ দাদার কাছে ঘুমোবে। কিন্তু বাপজান তো রাজি নন কিছুতেই। এই শুনে কি ভীষণ কান্নাকাটি। কি আর করা, শেষ পর্যন্ত ঘুম পাড়িয়ে দিয়ে এলাম বাপজানের বিছানাতেই। না বলেছেন বাপজান অসুখের ছোঁয়া থেকে দূরে সরিয়ে রাখতে নাতনিকে, কিন্তু অবুঝ মন মানে কি আর সে কথা? এমনও তো হতে পারে বাবার সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষায় খুশিকে এতটা ব্যাকুল করে তুলেছে। তাই তো আনু, মুশকিল হলো যে একটা। কি? নিজের হাতে পরিয়ে দেব বলে লকেটটা নিয়ে এসেছিলাম সঙ্গে করে। বেশ তো, পড়াবেন। আমি এক্ষুনি খুশিকে জাগিয়ে নিয়ে আসছি। ডাকতে গেলে ঘুম ভেঙে যাবে বাপজানের। কেন, দেখা করবেন না? অসুস্থ শরীর, ঘুম একবার ভেঙে গেলে আর আসবে না। তাতে কষ্ট হবে খুব বাপজানের। কষ্ট? কষ্ট তিনি এমনিতেই পাচ্ছেন। আজ ঘুমোতে যাবার আগে আমাকে কাছে ডেকে নিয়ে বললেন, জানো বৌমা, কালকে সকাল আমি দেখতে পাবো কিনা জানি না, কিন্তু তোমরা দেখতে পাবে এই কথা আমি বলতে পারি নিশ্চিত করে। কালকে যে সূর্য উদ্ভাসিত হবে আকাশে, সেই আলোর বিচ্ছুরণ ছড়াবে আমার তেজদীপ্ত সন্তানদের উত্তাপে। দেখে বুঝতে পারি বাপজানকে। শারীরিক অসুস্থতা যতটা না কাতর তিনি, তার চেয়ে বেশি কুড়ে কুড়ে খাচ্ছে কিছু করতে না পারার মনোবেদনা তাকে। এমনটা হওয়াই স্বাভাবিক। স্বদেশী বিপ্লবীদের সাহচর্যে কাটিয়েছেন অনেক দিন, সয়েছেন জেল জুলুমও, কিন্তু রাজনীতিতে জড়াননি কোনোদিন। শিক্ষকতাই ছিল তার একমাত্র ব্রত। জীবনের কঠিনতম দিনগুলো পার করেছেন দারিদ্র্যের মধ্য দিয়ে, তবু আদর্শ বিচ্যুত হতে দেখিনি কখনো। আমি
এক মুষ্টি চাল বসিয়ে দিয়ে আসি। সময় হবে না আনু। এই তো কথা বলতে বলতে সিদ্ধ হয়ে যাবে। বলতে তো ইচ্ছে করে কত কথাই। এই পোড়া সংসারটাকে আগলে রেখেছো কত কষ্ট করে, আরো যে কত কষ্ট করতে হবে কে জানে। থাক, এসব নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। ভাবি না কখনোই। যদি অন্য কিছু বলার, যে কথাই বলি না কেন কোনো কথাই শেষ হবে না কোনো দিন। তাই বলে তো সময় বসে থাকবে না আমাদের জন্য। আমাকে যে যেতে হবে আনু। আবার কবে আসবেন? কোথায় থাকবো কখন সে কথা কি বলা যায়? সাবধানে থাকবেন। লকেটটা রেখে যাচ্ছি তোমার কাছে। কাল ঘুম থেকে জেগে উঠলেই গলায় পরিয়ে দেবে খুশি মার। এসব কি ভাবছি আমি? ভাবনার সুতোগুলো কেবলই জট পাকিয়ে উঠছে। বুঝি এমনই অনেক ঘটনা, স্মৃতি নাড়া দিয়ে ওঠে সূক্ষ্ম অনুভূতিতে একা একা এমন পরিবেশে চলতে গেলে। শুধু আনু, খুশিমা, বাপজানের নয়, ভেসে উঠছে চোখের সামনে আজ আকবর, অপিল, চাঁদ, মুজাফফর, মঞ্জুরুল, শহীদুল, আনসার, আকরামের সবগুলো। মনে পড়ছে মুজিব ক্যাম্পের দিনগুলো। প্রাণ ছিল সবার মধ্যে। প্রবল জীবনী শক্তি তুচ্ছ করে দিয়েছিল কঠোর অনুশীলনের ক্লান্তি। বুকে বুক মিলিয়ে বন্ধু ছিলাম সবাই। কদাচিৎ বিশ্রামের অবসরে বা ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে আমি আর আকবর ঘুরে বেরিয়েছি চুপিসারের লিংবয়ের বেস গ্রাউন্ড, কাট রোড, আদার ভেট্রি হিল, পাথরের সুউচ্চ পাহাড়। ধরা পড়ে শাস্তিও ভোগ করেছি দুজনে। ট্রেনিং শেষ, বিচ্ছিন্ন হয়ে গেলাম বন্ধুরা সবাই। হিমছড়ি, কোদানিকান্দি, ফুলবাড়ি, গীতালদহ ফ্রন্টে। গত হয়েছে কয়েক মাস, খোঁজ জানি না কেউ কারো। কেমন আছে সবাই? হাঁটছি চেনা পথ ধরে, তবে সোজা সাপটা নয়, ঘোড়া পথে। উঁচু নিচু খানা খন্দকে গোটা পথ পিচ্ছল হয়ে আছে বৃষ্টির পানিতে। মনে হচ্ছে পিছিয়ে পড়ছি ক্রমশ। এই অবস্থায় সম্ভব যতটা গতি বাড়াতে চেষ্টা করছি। বাপজান প্রায় বলতেন, দৌড়ের অভ্যাসটা ত্যাগ করো না, চর্চা রাখলে কাজে দেবে একদিন। সেই কবেকার কথা। প্রতিদিন বিকেলে চলে যেতাম খেলার মাঠে নিজে নিজেই, প্র্যাকটিস করতাম দৌড়ের। একদিন হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠলেন উচ্চস্বরে, এভাবে নয়। ঘাড় মোড় নিয়ে দেখি বাপজান। গ্রামারের বাইরে কোনো কিছুই শুদ্ধ নয়। বাপজান আপনি? এলাম তোমার দৌড় প্র্যাকটিস দেখতে। সেই অর্থে কোনো প্র্যাকটিস করছি না। কিরকম? সবাই যেমন করে। তুমি করছো কেন? শরীর সুস্থ রাখতে। সুস্থতার জন্য? কে বলেছে তোমাকে? তাই তো জেনে এসেছি এতদিন। অনুমান? সবাই চলছে এভাবে। উচিত নয় চলা, লক্ষ্যহীন অধ্যবসায় হানিকারক জীবনের জন্য। বিষয়টাকে আপনি এত সিরিয়াসলি নিচ্ছেন কেন বাপজান? তোমার জন্যে যা কিছু করবে সম্পৃক্ত করে নাও জীবনের সঙ্গে। হারবে না তাহলে? ভাবছো কেন? আমি আছি সাথে। এখন কর্তব্য তোমার লক্ষ্য স্থির করা। আমি করেছি বাপজান। বেশ, এগো তাহলে। হাঁটো, গতি বাড়িয়ে দাও আস্তে আস্তে। স্থির লক্ষ্যে এগিয়ে যাও সামনে। ক্রমশ বেগ বাড়িয়ে করো দৌড়। দৌড়, দৌড়াও কয়বর। হাঁপিয়ে উঠছি বাপজান। সাবধান, পিছিয়ে পড়বে। মাঠ পিছল কাদা পানিতে। কাছা মেরে নাও লুঙ্গি। হার মানবে না কিছুতেই। সামনে কুড়া পঞ্চবটির গভীর কালো পানিতে পাষাণ একটা ক্রোধে হাঁ করে আছে আমার দিকে তাকিয়ে। কুড়া ডিঙিয়ে পরাস্ত করো পাষাণকে। পা পিছলে পড়ে গেলে তলিয়ে যাব গভীর পানিতে। বাজ পাখির ডানার মতো মেলে ধরো দুহাত দুদিকে। রগে টান ধরেছে, বাঘ মানতে পারছে না শরীর। এসো, ঠিক করো। অন্ধকার দেখছি চোখে। রবিশ। বাঁশিতে ফুদিন বাপজান, থামবো একটু। রেসে থেমেছ কি? ব্যাস, ফিনিশ, ফিনিশ। মানুষের হাঁটার শব্দ মনে হচ্ছে। হ্যাঁ, একাধিক মানুষের হাঁটার শব্দ। বিজলির আলো পড়তে দ্রুত আড়ালে চলে গেল। এরা ফলো করছে না তো আমাকে? অসম্ভব নয়, সাবধান হতে হবে।
খড়ের ঢিবির পেছনে আড়াল করি নিজেকে পজিশন মতো, তাক করতে হাতে নিই স্টেন গান। কই, আর তো শব্দ হচ্ছে না কোনো। তবে কি কুকুর কিংবা শিয়ালের পায়ের শব্দ তো এত ভারী হবার কথা নয়। আর ওরা বৃষ্টির পানিতে ঘুরে বেড়াবেই বা কেন এত রাতে? আমি নিশ্চিত গন্ধ শুকে শুকে এগিয়ে আসছে ওরা, কিন্তু ঠাহর করতে পারছে না অন্ধকারে কোন দিকে অবস্থান আমার। বিক্ষিপ্ত শব্দগুলো একত্রিত হয়ে চলে আসছে আমার রেঞ্জের মধ্যে। আমি প্রস্তুত, ট্রিগারে আঙুল দিয়ে অপেক্ষা করছি নিকটবর্তী হোক ওরা আরো। কাদামাটিতে মাখামাখি লাশ পড়ে রয়েছে যত্রতত্র। দেখছে জনতা হুমড়ি খেয়ে গুলিবিদ্ধ লাশগুলো। অনতি দূরে মরদেহ আরেকটি চোখ মেলে তাকিয়ে আছে আকাশের দিকে তীব্র দহনে। এগিয়ে যায় অতি সাহসে যুবক একজন, হাঁটু ভেঙে বসে পড়ে মরদেহের পাশে। অতি যত্নে তুলে ধরে ডান হাতখানা আঁকড়ে থাকা তাজা বুলেটে তৈরি লকেট একটা। কাজী জাকির হাসান রচিত লকেট নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দয়াল, মহিতুজ্জামান লাবলু, কমান্ডার জোবাইদুল ইসলাম, মা আলেয়া ফেরদৌসি, বাবা গোলাম হাবিবুর রহমান মধু, বাবজান গোলাম রাব্বানী, আনোয়ারা শিরিন বানু বকুল, খুশি উম্মে হাবিবা এনি এবং খয়বর চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ। কথক গোলাম সরোয়ার মির্জা, শব্দগ্রহণ ও সম্পাদনা মোহাম্মদ লিয়াকত হোসেন এবং নাটকটি প্রযোজনা করেছেন শাহান আরা জাকির।